অনেক আশা নিয়ে জীবক দেশে ফিরেছে। ওর পালক পিতা অভয় ওকে সাদরে গ্রহণ করেছে। প্রধান দাসদাসী শার্দুল ও তার স্ত্রী উদম্বরিকা খুব খুশি। কিন্তু রাতের আহারের ঠিক আগে দরজার বাইরে অভয়ের স্ত্রী সোমপ্রভা ও উদম্বরিকার মধ্যে যে কথোপকথন জীবক শুনেছে তাতে ওর মন ভেঙে গেছে। অভয়ের স্ত্রী সোমপ্রভা সহজে মেনে নিতে পারেনি জীবককে। উদম্বরিকার দিয়ে যাওয়া উষ্ণ দুধ রুটি, কাশির চালের অন্ন কিছুই জীবকের মুখে রোচে না। তবু ধাই মার অনুরোধের কথা ভেবে ও দুধটুকু খেয়ে নেয়। তারপর ভৃঙ্গার থেকে জল খায়। দুধের মতো সাদা শয্যা তৈরি করে দিয়েছে শার্দুল। পাশের থালায় জলের মধ্যে সুগন্ধি ফুল। রাত্রি যাপনের জন্য এত ভালো ব্যবস্থা জীবক গত 7 বছরে পায়নি, আজ পেয়েছে। তবু মনের মধ্যে অস্বস্তি। বারবার সোমপ্রভার কথাগুলো কানের কাছে বাজছে। যার জন্মের ঠিক নেই তার আবার এত কদর। মন খারাপ হয়ে যায় জীবকের। শরীর ক্লান্ত, অথচ ঘুম আসছে না। রাত গভীর হয়ে আসছে। যখন চারিদিক নিস্তব্ধ হয়ে আসে তখন জীবক শুনতে পায় দূরে শালবনের ভিতর থেকে মৃদু সঙ্গীত ভেসে আসছে, তার সঙ্গে ঘুঙুরের শব্দ। জীবক বুঝতে পারে শালবতীর ভবন থেকে এই আওয়াজ আসছে। তীব্র অস্বস্তিতে গবাক্ষের কপাট বন্ধ করে দেয় জীবক। মনের সমস্ত ক্ষোভ জমা হয় শালবতীর বিরুদ্ধে। সবাই বলে শালবতী ওর মা। তাই যদি হয় তাহলে ওর সব দুর্ভোগের কারণও ওই নটি বার বিলাসিনী। এইসব ক্ষোভ দুঃখে দগ্ধ হতে হতে জীবক একসময় ঘুমিয়ে পড়ে। রাজগৃহে সকাল হয়েছে। কুমার কালক একটু দেরিতেই শয্যা ছাড়ে। গতকাল অনেক রাত পর্যন্ত পান ভোজন চলেছে। আর ছিল এক তরুণী গণিকার দেহ সঙ্গ। ঘুমোতে অনেক রাত হয়েছে। এই সকালে কালক এখন গভীর ঘুমে মগ্ন। প্রধান দাস এসে ডাকে, প্রভু, মহাসচিব বর্ষকার আপনার সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছেন। বর্ষকার হল রাজা বিম্বিসারের প্রধানমন্ত্রী। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কালক খুবই বিরক্ত হয়। রেগে গিয়ে বলে, জ্বালাস না আমাকে। ওকে বল এখন কুমার ঘুমোচ্ছে, পরে কথা হবে। দাস সংকোচের সঙ্গে বলে, আমি বলেছি প্রভু, তবু মন্ত্রীমশাই বলছেন খুবই জরুরি কথা, এখনই নাকি আলোচনা করা দরকার। কালক অতি বিরক্তির সঙ্গে শয্যা ছাড়ে। কোনো মতে চোখে জল দিয়ে বাইরের কক্ষে আসে। কালককে দেখেই উঠে দাঁড়ায় বর্ষকার। হাত জোর করে নমস্কার করে। কালক বলে, বলুন কি এমন জরুরি কথা যার জন্য এই 7 সকালে দৌড়ে এসেছেন? হ্যাঁ, দিলেন তো আমার ঘুমের সর্বনাশ করে। দিনটাই খারাপ যাবে এবার আমার। বর্ষকার বিনয়ের সঙ্গে বলে, আগে আপনার ঘুম নষ্ট করার জন্য আমাকে মার্জনা করবেন কুমার, কিন্তু কথাটা এতটাই জরুরি। কালকের মুখে এখনো বিরক্তির ছাপ। ও তেতে উঠে বলে, এই বনিতা ছাড়ুন, তাড়াতাড়ি বলুন কি বলবেন বলে কেটে পড়ুন। বর্ষকার গলা নামিয়ে বলে, আগে বলবো বলেই তো এসেছি কুমার, কিন্তু সে কথা তো এখানে বলা যাবে না, মানে গোপন মন্ত্রণা কক্ষে গিয়েই বলতে হবে। কালক একটু অবাক হয়। এমন কি কথা যা এখানে বলা যাবে না? ও বলে, বেশ চলুন মন্ত্রণা কক্ষে। কুমার কালকের ব্যক্তিগত মন্ত্রণা কক্ষে ঢুকে জুত করে বসে বর্ষকার। তারপর বলে, কুমার, আপনি কি জানেন যে জীবক ফিরে এসেছে? কালক অবাক হয়ে বলে, তাই জীবক ফিরে এসেছে? এ তো খুবই আনন্দের খবর। আমার ছোটবেলাকার বন্ধুও বটে, যদিও ও নির্মাত্রিক। তবে আমি ওকে খুবই ভালোবাসতাম। ও তো আমার সঙ্গেই থাকতো। ও তাহলে তো আজকেই বন্ধুকে ডাকতে হয়। নতুন নটিটির খুবই রূপ, আহা হা, দুজন মিলে উপভোগ করা যাবে। বর্ষকার গম্ভীর মুখে বলে,
কিন্তু আপনার বন্ধু এখন আপনার সঙ্গে কথা বলে কিনা সেটা দেখুন। একসঙ্গে আড্ডা মারা তো দূরের কথা। কালক তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ধুর, কি বলছেন কি মশাই? আরে মাথাটা তো ঠিক আছে তো আপনার? বর্ষকার বলে, হ্যাঁ, আমি ঠিকই বলছি কুমার। জীবক তক্ষশিলা থেকে আয়ুর্বেদ শিক্ষায় স্নাতক হয়ে এসেছে, ভীষক রত্ন উপাধি পেয়েছে। আসার পথে সাকেতের মহামাত্র বিপ্রসেনের স্ত্রীর দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করেছে, সেখান থেকে প্রচুর ধন দৌলত নিয়ে এসেছে। এখন আপনার সৎ দাদা অভয় চেষ্টা করছে জীবককে মগধের রাজবৈদ্য করার। বর্ষকারের কথা শুনে কালক একটু চিন্তিত হয়ে পড়ে। তখন বর্ষকার আবার বলে, দেখুন, আপনি হলেন গিয়ে মগধের রাজার ছেলে, রাজ্যের অধিকার আপনারও আছে। এদিকে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা অজাতশত্রু অঙ্গরাজ্য থেকে ফিরে এসেছে, তার মাথায় এখন একটি চিন্তা, মানে কবে সে রাজা হবে সেইটি তার চিন্তা। রাজা হওয়া হয়তো আপনার কপালে নেই, কিন্তু ন্যূনতম একজন গুরুত্বপূর্ণ আমাত্য হওয়ার অধিকার তো আপনার আছে। রাজসভার সেই পদও এখন যদি রাজা বিম্বিসার আপনাকে না দেন, তাহলে মানে এদিকে যার জন্মের ঠিক নেই সেই জীবক হবে গিয়ে রাজার প্রধান বৈদ্য। আমি অন্তত এটা মেনে নিতে পারছি না কুমার। বর্ষকারের কথা শুনে কালক ঘাড় নাড়ে। ঠিক ঠিক, আপনি ঠিক কথাই বলেছেন মহামন্ত্রী। বর্ষকার নিজের কথার সমর্থন পেয়ে সোজা হয়ে বসে, মুখে চতুর হাসি ফুটিয়ে বলে, তাহলে এর তো একটা হেস্ত নেস্ত হওয়া দরকার কিনা কুমার? কালক তেতে ওঠে। হ্যাঁ, নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই দরকার। দিনের পর দিন তো আর এই অন্যায় মেনে নেওয়া যায় না। বর্ষকার এই সুযোগের অপেক্ষাতেই ছিল। কালককে উত্তেজিত দেখেও মনে মনে ফুর্তিতে নেচে ওঠে, কিন্তু মুখে চিন্তার ভাব ফোটায়। এবার একটা সুযোগ পাওয়া গেছে, রাজবাড়িকে ভালো করে ঘেঁটে দেওয়া যাবে। বর্ষকার বলে, আমার পরামর্শ শুনুন কুমার। কালক ঝুঁকে পড়ে বলে, হ্যাঁ বলুন বলুন, আপনি বিচক্ষণ মানুষ, আপনার মতামতের উপর ভরসা আছে বই কি। আপনি বলুন এখন কি করা যায়। বর্ষকার কপাল কুঁচকে চোখ ছোট করে বলে, সহজ সমাধান কুমার। আমি মহারাজকে বোঝানোর চেষ্টা করব যে এই জীবক কতখানি ক্ষতিকারক। সে যে এত বছর পরে আসলে সাকেতের গুপ্তচর হয়ে মগধে ঢুকেছে, এ কথা তো রাজাকে বলতেই হবে, তাই না? কালগের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে, বাহ 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 বাহ, দারুণ বুদ্ধি লাগিয়েছেন। উফ। বর্ষকার ঠোঁট বেঁকিয়ে বলে, আরো আছে কুমার, আরো আছে। আমি রাজাকে বুঝিয়ে ছাড়ব যে জীবক আসলে প্রমাণ করতে চাইছে যে সে রাজা বিম্বিসারেরই ছেলে। এ কথা প্রমাণ করে ও রাজ্যের ভাগ নেবে, এটাই ওর উদ্দেশ্য। কালক সন্দেহ ভরা গলায় বলে, কিন্তু এই কথা কি আপনি প্রমাণ করতে পারবেন? বর্ষকার আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে, হ্যাঁ, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমার নাম বর্ষকার। জীবনে অনেক ঘাটের জল খেয়ে তারপর মগধের প্রধান সচিব হয়েছি। আপনি আমার উপর ভরসা রাখুন। কালক বলে, আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে মহামন্ত্রী। এই কথা বলার পর কালকের মুখে মুচকি হাসি ফোটে। নিচু গলায়ও বলে, বলছি আজ সন্ধ্যেই তাহলে চলে আসুন না আমার মহলে। খাসা একটি মেয়েকে এনেছি বারাণসী থেকে। যেমন রূপ তেমনই নাচে আর তেমনই গায়। কি আসবেন? আজ রাতটা না হয় ওর সঙ্গেই কাটাবেন। আপনি আপনি আমার জন্য এত কিছু করছেন, আমার তরফ থেকে এইটুকু সামান্য উপহার। চলে আসুন।
কালগের দেখানো লোভে বর্ষকার খুব বেশি উৎসাহ প্রকাশ করে না। সে বলে, ওসব পরে হবে কুমার, তার আগে আরো কিছু পরামর্শ করার আছে। কালক বলে, হ্যাঁ বলুন, আর কি কথা? বর্ষকার বরফের মতো ঠান্ডা গলায় বলে, বলছি কুমার, বলছি বলছি, ধৈর্য রাখুন। এই কথা বলে বর্ষকার কালগের কানের কাছে এসে ফিস ফিস করে কিছু কথা বলে। কালক যেন আকাশ থেকে পড়ে। সে বলে, বলছেন কি আপনি? বর্ষকার একই রকম শান্তভাবে বলে, আমি ঠিকই বলছি কুমার, আমি আমার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব। কালকের চোখ সরু হয়, ভুরু কুঁচকে যায়। বর্ষকার বলে, তবে আমি এখন আসি, আপনি আর একটু ঘুমিয়ে নিন, পরে নিশ্চয়ই আবার কথা হবে আমাদের। আসি। কালক হতাশ গলায় বলে, আর ঘুম, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, আমার মাথা আর কাজ করছে না। উঠে যেতে যেতে বর্ষকার হেসে বলে, এক প্রহর দিবানিদ্রা দিয়ে উঠুন, দেখবেন মাথা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে।